মাইকেল জ্যাকসন। কেউ কেউ বলেন তিনি 150 বছর বাঁচার জন্য নাকি অক্সিজেন চেম্বারের ভিতর ঘুমাইতেন। আবার অনেকেই ভাবতেন তিনি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। তবে তার থেকেও বড় ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? তার এত বেশি জনপ্রিয়তা ছিল যে তার গান শুনতে আসা দর্শকরা এতটাই মুগ্ধ হতেন যে তার গান শুনতে শুনতে জ্ঞান হারিয়ে ফেলতেন। এই গানের কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনুন। একবার চিন্তা করে দেখেন, বাংলাদেশের সিনেমায় একটা গান যা কিনা 1988 সালে, যার নাম ঢাকা 86, প্রয়াত নায়ক রাজ্জাক সাহেব, সেখানে তিনি এই সিনেমায় অভিনয় করেন। সেখানে তার মুখ থেকে শোনা যাচ্ছে মাইকেল জ্যাকসনের কথা। কিন্তু চিন্তা করার বিষয়, ওই 80 দশকে যখন বাংলাদেশের অনেক ঘরে টিভি পর্যন্ত ছিল না, তখন সেই সুদূর আমেরিকার একজন শিল্পী, যা কিনা দক্ষিণ এশিয়ার একটি ছোট দেশে, সিনেমাতেও তাকে নিয়ে গান গাওয়া হয়েছে। তাহলে চিন্তা করুন তার কি পরিমাণ জনপ্রিয়তা এবং ইম্প্যাক্ট থাকলে এটাও হতে পারে। তাহলে বুঝতেই পারছেন আজকে আমরা কাকে নিয়ে কথা বলবো। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন পর্ব। তিনি শুধু একজন গায়ক বা নৃত্যশিল্পী ছিলেন না, তিনি ছিলেন আস্তে এক যুগ। তার মনোয়াক দেখে পুরো বিশ্ব জাদুমুগ্ধ হয়ে যেতেন। তিনি দ্য কিং অফ পপ, যার নাম মাইকেল জ্যাকসন। গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে শুরু করে কোটি কোটি মানুষের হৃদয় তিনি জয় করেছেন সবই। কিন্তু এই রূপকথার মতো সফলতা আড়ালে লুকিয়ে ছিল এক দীর্ঘশ্বাস, হারানো শৈশব এবং অনেক বিতর্ক। আজ আমরা জানবো গ্যারি ইন্ডিয়ানা থেকে উঠে আসা এক ছোট ছেলের পৃথিবীর সবচেয়ে বড় এন্টারটেইনার হয়ে ওঠার গল্প। মূলত মাইকেল জোসেফ জ্যাকসন তিনি জন্মগ্রহণ করেন 29 আগস্ট 1958 সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের গ্যারি শহরে। বাবা জোসেফ, মা ক্যাথরিন জ্যাকসনের 10 সন্তানের মধ্যে তিনি ছিলেন অষ্টম। পারিবারিক অবস্থা ভালো ছিল না। তার বাবা জোসেফ ছিলেন অত্যন্ত কঠোর প্রকৃতির মানুষ। 1964 সালে তিনি তার সন্তানদের নিয়ে গঠন করেন দ্য জ্যাকসন 5। মাত্র 5 বছর বয়সেই ছোট মাইকেল এই ব্র্যান্ডের লিড সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন। I'm Michael Jackson, and these are my brothers, Jermaine, Jackie, Tito, and Fred. 1969 সালে তাদের গান আই ওয়ান্ট টু ইউ ব্যাক বিলবোর্ড চার্টে 1 নম্বর স্থান দখল করে। মাইকেলের শৈশব হারিয়ে যায় দিনরাত কঠোর রিহার্সাল আর স্টেজ পারফরমেন্সের ভিড়ে। বড় হয়ে তিনি একাধিকবার বলেছিলেন, আমি যখন কাজ করতাম তখন জানলা দিয়ে বাইরের বাচ্চাদের খেলতে দেখে কাঁদতাম। 1971 সালে মাইকেল তার একক ক্যারিয়ার শুরু করলেও বিশ্ববাসী তার আসল জাদু দেখতে পায় 1979 সালে অফ দ্য ওয়াল অ্যালবামের মাধ্যমে। এরপর আসে 1982 সালে পপ সঙ্গীতের ইতিহাসে চিরতরে বদলে যায়, যা মুক্তি পায় থ্রিলার। এটি সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম, যার আনুমানিক 70 মিলিয়ন কপি বিশ্বজুড়ে বিক্রি হয়েছে। এরপর একে একে ব্যাড 1987 সালে, ডেঞ্জারাস 1991 সালে এবং হিস্টরি 1995 সালে এর মতো মাস্টারপিসগুলো তাকে সঙ্গীতের চূড়ান্ত শিখরে নিয়ে যায়। তার সিগনেচার নাচের মুদ্রা মুনওয়াক এবং গ্র্যাভিটি ডিফাইং ল্যান্ড তাকে পারফর্মিং আর্টিস্টের এক অমর জাদুকর পরিণত করে। সাফল্যের মাপকাঠিতে মাইকেল নিজেকে নিয়ে গিয়েছিলেন ধরাছোঁয়ার বাইরে। তার ঝুলিতে রয়েছে 38টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড, যার মধ্যে সর্বকালের সবচেয়ে বেশি সফল এন্টারটেইনার খেতাব অন্যতম। 15টি গ্র্যামি অ্যাওয়ার্ডস। 1984 সালে এক রাতে 8টি গ্র্যামি অ্যাওয়ার্ড জিতার এক অকল্পনীয় রেকর্ড করেন তিনি, এবং 26টি আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, রক অ্যান্ড রোল হল অফ ফেম। তিনি 2 বার জ্যাকসন 5-এর সদস্য হিসাবে এবং একক শিল্পী হিসাবে এই বিরল সম্মাননা পান। সাফল্য চূড়া থাকলেও বিতর্ক মাইকেলের পিছু ছাড়েনি। কালো চামড়া থেকে ধীরে ধীরে সাদাটে চামড়ায় পরিণত হওয়ায় তাকে গণমাধ্যমে তীব্র সমালোচনার মুখোমুখি হতে হয়।
তবে মাইকেল জ্যাকসন বিভিন্ন সাক্ষাৎকারে জানান তিনি প্লাস্টিক সার্জারি বা স্কিন হোয়াইটেনিং করেনি। 80 দশকের মাঝামাঝি তার ত্বকের রং ফর্সা হতে থাকে এবং নাকের আকার বদলাতে থাকে। মিডিয়া দাবি করে তিনি নিজের আফ্রিকান শিকড় অস্বীকার করছেন, কিন্তু পরে জানা যায় তিনি ভিটিলিগো নামক চর্মরোগে ভুগছেন, যা ত্বকের পিগমেন্টেশন নষ্ট করে দেয়। অন্যদিকে নেভারল্যান্ড র্যাঞ্চ, নিজের হারানো শৈশব ফিরে পেতে তিনি তৈরি করেছিলেন এক বিশাল বিনোদন পার্ক যার নাম নেভারল্যান্ড র্যাঞ্চ, যেখানে তিনি শিশুদের আমন্ত্রণ করতেন। সেই ক্ষেত্রে তার নামে নির্যাতনের অভিযোগ ওঠে। 1993 সাল তার বিরুদ্ধে শিশু নির্যাতনের মতো মারাত্মক অভিযোগ ওঠে। সারা বিশ্ব স্তম্ভিত হয়ে যায়। পপ সম্রাটের জীবনের সবচেয়ে দীর্ঘস্থায়ী এবং আলোড়ন সৃষ্টি বিতর্ক জর্ডান চ্যান্ডলার নামে এক 13 বছর বয়সী বালক তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলে। পরবর্তীতে ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে আদালতের বাইরে এই দেওয়ানি মামলার নিষ্পত্তি ঘটে এবং অভিযোগ প্রত্যাহার করা হয়। 2005 সালের মামলা ও বিচার ও লিভিং উইথ মাইকেল জ্যাকসন নামের একটি ডকুমেন্টারি শিশুদের সাথে তার বিছানা ভাগাভাগি করার অভ্যাস সামনে আসার পর গ্যাভিন আরভিজো নামের আরেক শিশুর দায়ের করা মামলায় তাকে অভিযুক্ত করা হয়। দীর্ঘ 14 সপ্তাহের বিচার শেষে জুরি তাকে সব অভিযোগ থেকে নির্দোষ ও খালাস প্রদান করে। আইনি লড়াই জিতলেও এই ঘটনার পর তার মানসিক স্বাস্থ্য এবং ক্যারিয়ারে গভীর ক্ষতি সৃষ্টি করে। তিনি একাকিত্ব ও বেদনাশক ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়েন। Don't treat me like a criminal, as I am innocent. 2004 সালে এমিনেম তার জাস্ট লুজ ইট গানে মাইকেল জ্যাকসনকে তীব্রভাবে ট্রোল করেছিলেন। এই মিউজিক ভিডিওতে এমিনেম পপ সম্রাটের প্লাস্টিক সার্জারি, আইনি সমস্যা এবং 1984 সালে পেপসি বিজ্ঞাপনে তার চুল পুড়ে যাওয়ার দুর্ঘটনা নিয়ে হাসি ঠাট্টা করেছিলেন। মাইকেল জ্যাকসন প্রতিক্রিয়া বা এমিনেমের এই আচরণে চরম ক্ষুব্ধ হন, কিন্তু তৎক্ষণিক কোনো তিনি রিয়াকশন দেননি। পরবর্তী সময় তিনি একটি রেডিও সাক্ষাৎকারে এই ভিডিওটিকে অসম্মানজনক ও আপত্তিকর বলে আখ্যায়িত করেন। এমনকি কিংবদন্তি শিল্পী স্টিভি ওয়ান্ডারও এমিনেমের এই কাজের তীব্র সমালোচনা করেছিলেন। এমিনেমকে কোনো পাল্টা গানে জবাব না দিলেও মাইকেল জ্যাকসন ভিন্ন কৌশলে প্রতিশোধ নেন। 2007 সালে সনি এটিভি মিউজিক পাবলিশিংয়ের মাধ্যমে মাইকেল জ্যাকসন এমিনেমের নিজের গানের ক্যাটালগ পাবলিশিং রাইটস কিনে নেন। এর ফলে পরবর্তীতে এমিনেম যখনই তার নিজের গান পারফর্ম করতেন, সেখান থেকে আয়ের একটি অংশ সরাসরি মাইকেল জ্যাকসনের পকেটে চলে যেত। মাইকেল জ্যাকসনের সাথে সনির ঝামেলা। 2002 সালের পপ তারকা মাইকেল জ্যাকসন ও সনি মিউজিকের মধ্যে তীব্র বিবাদের সৃষ্টি হয়। মাইকেল জ্যাকসন অভিযোগ করেন তিনি তার 2001 সালের ইনভিজিবল অ্যালবামটি ঠিকমতো প্রচার করেনি। সনি ইচ্ছাকৃতভাবে তার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে বলে তিনি জনসম্মুখে সনির তৎকালীন প্রেসিডেন্ট টমি মোটোলাকে বর্ণবাদী ও শোষক হিসাবে আখ্যায়িত করেন। 2002 সালে জার্মানির বার্লিনের একটি হোটেলে 5 তলায় বারান্দা থেকে ভক্তদের দেখানোর উদ্দেশ্যে নিজের 9 মাস বয়সী শিশুপুত্র প্রিন্স মাইকেল জুনিয়রকে শূন্যে ঝুলিয়েছিলেন। এই ঘটনার ফলে বিশ্বজুড়ে ব্যাপক নিন্দার ঝড় তোলে এবং শিশু নিরাপত্তার চরম অবমাননা হিসেবে সমালোচিত হয়, যার ফলে তার এই কাজ দেখে তারই একটি ভক্তবর্গ একই কাজ করেছিল, যা থেকে আরও বিতর্ক তীব্র আকার সৃষ্টি করে। 2009 সালে মাইকেল জ্যাকসন ঘোষণা দেন দিস ইজ ইট নামে তার কামব্যাক কনসার্ট সিরিজের। লন্ডনের ওটি অরিয়ানায় 50টি শো করার কথা ছিল। তিনি পুরোদমে রিহার্সাল শুরু করেছিলেন, কিন্তু 25 জুন বিশ্ববাসী স্তব্ধ হয়ে যান একটি ব্রেকিং নিউজের মাধ্যমে, যেখানে জানানো হয় মাইকেল জ্যাকসন আর নেই। মাইকেল জ্যাকসনের মৃত্যুর কারণ। 2009 সালে 25 জুন পপ তারকা মাইকেল জ্যাকসন তীব্র প্রোপোফল বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তার ব্যক্তিগত চিকিৎসক কনরাড মারি তাকে ঘুমের জন্য অতিরিক্ত চেতনাশক বা অ্যানেস্থেটিক প্রয়োগ করেছিলেন, যার কারণে তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। ময়নাতদন্তের পর তার এই মৃত্যুকে হত্যাকাণ্ড হিসাবে চিহ্নিত করা হয়। তার মৃত্যুর পিছনের ঘটনা প্রোপোফল নামক সার্জিক্যাল অ্যানেস্থেটিক মারাত্মক উপস্থিত পাওয়া যায়। এটি সাধারণত হাসপাতালে অপারেশনের সময় ব্যবহার করা হয়, যা বাড়িতে ঘুমের ওষুধ হিসাবে ব্যবহার করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। চিকিৎসকের অবহেলা। চিকিৎসা বিজ্ঞানের নিয়ম না মেনে ও পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা ছাড়াই চিকিৎসক কনরাড মারি তাকে এইসব ওষুধ দিয়েছিলেন। এর কারণে 2011 সালে আদালতের রায়ে তার ব্যক্তিগত চিকিৎসক অনিচ্ছাকৃতভাবে হত্যাকাণ্ডের দায়ী
দোষী সাব্যস্ত হন। 2019 সালে HBO তথ্যচিত্র লিভিং নেভারল্যান্ড মুক্তি পাওয়ার পর ওয়েড রবসন ও জেমস সেফচাক নামক দুইজন ব্যক্তি পুনরায় তার বিরুদ্ধে শৈশবে তাদের যৌন নিপীড়নের দাবি তোলেন। জ্যাকসন পরিবার এবং ট্রাস্ট এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দেন। বর্তমান সময়ে 2026 সালে মাইকেল জ্যাকসনের বর্ণিল জীবন এবং সঙ্গীত এবং বিতর্ক সবকিছু নিয়ে 2026 সালে 24শে এপ্রিল বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে তার বহু প্রতীক্ষিত বিগ বাজেটের বায়োপিক মাইকেল, যেখানে অভিনয় করেছেন মাইকেলের চরিত্রে এক অসাধারণ অভিনেতা তার নিজের ভাতিজা জাফা জ্যাকসন। মাইকেলের কণ্ঠস্বর এবং নাচের মুদ্রা তিনি এতটাই নিখুঁতভাবে ফুটিয়ে তুলেছেন যে দর্শকদের মনে প্রশ্ন জাগছে, স্ক্রিনে কি মাইকেল জ্যাকসন ফিরে আসছেন কিনা। এখানে মাইকেল জ্যাকসনের বাবা চরিত্রে অভিনয় করেছেন অস্কার নমিনিত কোলম্যান ডোমিঙ্গো এবং নির্মাণ করেছেন বিখ্যাত পরিচালক অ্যান্টনি ফুকুয়া এবং প্রযোজনা করেছেন গ্রাহাম কিং। এই সিনেমা প্রায় $200 মিলিয়ন বাজেটের। এই সিনেমা বক্স অফিসে ঝড় তোলে এবং প্রায় $1 বিলিয়ন আয় করে সর্বকালের সর্বোচ্চ আয়কারী মিউজিক বায়োপিকের রেকর্ড করেছে। মাইকেল জ্যাকসন একজন মানুষ ছিলেন, তার ভুল ছিল, ত্রুটি ছিল, এক বুক অভিমান, কিন্তু যখন তিনি স্টেজে দাঁড়াতেন তিনি ছিলেন এক অন্য গ্রহের কেউ। তার গাওয়া হেল অফ দ্য ওয়ার্ল্ড বা ম্যান ইন দ্য মিরর আজকেও সমাজকে বদলানোর প্রেরণা দেয়। মানুষ হয়তো তার জীবনের বিতর্কগুলো অনন্তকাল কথা বলবে, কিন্তু যতদিন পৃথিবীতে সঙ্গীত আর ছন্দের অস্তিত্ব থাকবে, দ্য কিং অফ পপ মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পরিবারকে ভালোবাসবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সহযোগিতা করবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো করুন। তাহলে দেখা হচ্ছে পরের পর্বে। সেই পর্বে আমরা কথা বলবো পাইরেসি নিয়ে। পাইরেসির কারণে একটি ফিল্ম ইন্ডাস্ট্রি কী ক্ষতি হয় তা বিষয় নিয়ে কথা বলবো। তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন পর্বে। ততক্ষণের জন্য চোখ রাখুন ফ্লভ স্টার চ্যানেলে।